ফের রিমান্ডে আনিসুল, আতিকুল, সালমান মামুন সহ ৬ জন। মার্কিন সহায়তা বন্ধ, বিশ্বের লাখো মানুষের জীবন হুমকির মুখে। জানাবো ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন। এবং সর্বশেষ জানাবো প্রশ্ন ফাঁস কাণ্ডের আবেদ আলী ও সাবেক সচিব মহিবুলকে গ্রেপ্তারের আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের রিমান্ডে আনিসুল, আতিকুল, সালমান মামুন সহ ৬ জন। পৃথক হত্যা ও হত্যা চেষ্টার নতুন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপদেষ্টা সালমান এফ রহমান সহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। মামলা তথ্য বলছে, রাজধানীর মিরপুর থানায় করা আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমান ও আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। অপরদিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইনসান আলী হত্যা চেষ্টা মামলায় আনিসুল হককে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করায় আবেদন করা হয়। আদালত আনিসুল হককে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। মার্কিন সহায়তা বন্ধ, বিশ্বের লাখো মানুষের জীবন হুমকির মুখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলেছে। এর সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখো লাখো মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪শে জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অব ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটার ম্যারোকো এক নির্দেশনা জারি করে সব নতুন ব্যয়ের উপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে যতক্ষণ না বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। এই নির্দেশনা ট্রাম্পের প্রথম দিন সই করা ৯০ দিনের সহায়তা তহবিলের স্থগিতাদেশকেও ছাড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে অনেক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই বা সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং কার্যক্রম বন্ধ করছে। তবে জরুরি খাদ্য সাহায্য এবং ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। সাহায্য সংস্থাগুলো ছাড়পত্রের জন্য বা অন্তত কোনো নির্দেশনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা পুরোপুরি মানবিক নয়। ইতিহাস দেখিয়েছে, ধনী ও শক্তিশালী দেশগুলো দারিদ্র্য ও রোগের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না। বিদেশি উন্নয়নে বিনিয়োগ নিরাপত্তাহীনতার সংঘাত কমাতে সাহায্য করে, যা সীমান্ত পেরিয়ে প্রভাব বিস্তার করতে পারে। সাহায্য সংস্থাগুলো বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং এই পর্যালোচনা কিভাবে পরিচালিত হবে তা বন্ধের নির্দেশনা কিভাবে মার্কিন প্রতিশ্রুতিগুলোকে প্রভাবিত করবে তা জানার চেষ্টা করছে। এরই মধ্যে সুপেয় পানি ও কলেরার মতো রোগ প্রতিরোধের প্রকল্প বন্ধ হওয়ায় এ খবর এসেছে। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গ্লোবাল হেলথ প্রোগ্রামের পরিচালক জাভিয়ার গুজমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা, যার সহায়তার উপর লাখ লাখ মানুষের জীবন নির্ভরশীল। এই ধরনের ব্যাঘাতের প্রভাব বিশাল হতে পারে। ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামায়াতের রশি টানাটানি কেন? বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সঙ্গে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামের মধ্যে। চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। চরমোনাই পীর ও বিএনপি মহাসচিব সোমবারের বৈঠকের পর ১০ দফার একটি সমঝোতার কথা ঘোষণা করেন। জামায়াত বলছে, তারা গত অগাস্টে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার জন্য আলোচনায় যে প্রক্রিয়া শুরু করেছে তা এখনো চলমান আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ অবশ্য বৈঠকে রাজনৈতিক শিষ্টাচার ও ১০ দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত্য হিসেবে আখ্যায়িত করেছে। বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকি, বলছিলেন তিনি। দলটির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াত হঠাৎ করে বিভিন্ন দলকে নিজেদের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তারা নির্বাচনে কখনো সুফল পায়নি। জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ অবশ্য বলছেন, ইসলামী দলগুলোর সঙ্গে অগাস্ট থেকে আমাদের আলোচনা চলছে এবং সে প্রক্রিয়া চলমান আছে। রাজনৈতিক দলগুলোর এসব বৈঠক ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারে যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশে নির্বাচনী রাজনীতিতে হয়ে আসছে, তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে।
এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে, এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি, বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার 6 মাস পার করলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি। ডক্টর ইউনূস অবশ্য আগেই জানিয়েছেন যে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুটা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা হতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের সময়সীমা ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছিল এক সময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি ও জামায়াতের। বিএনপি চাইছিল সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন, আর জামায়াতের নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল। এর জের ধরে দু দলের নেতারা পরস্পরকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন। গত 27 ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে আর একজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ 71 জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দলটির একজন নেতা 5 আগস্টের পর ইসলামী ব্যাংক দখলের জন্য জামায়াতকে ইঙ্গিত করে নানা বক্তব্য করেন। এর মধ্যে জামায়াত ইসলামী অন্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট করার উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করে। পাশাপাশি বিএনপি ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে নিবিড় যোগাযোগ চলমান রাখে। এর মধ্যে গত 21 জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান বরিশালের চরমনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করলে সেই খবর রাজনৈতিক অঙ্গনে অনেকের দৃষ্টিতে আসে। কিন্তু এর এক সপ্তাহের মধ্যে সোমবার মিস্টার করিমের সাথে ঢাকায় তার কার্যালয়ে গিয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকের পর 10টি বিষয়ে দুই দল একমত হয়েছে বলে জানান দুই নেতা। যদিও জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের পর চরমনায় পীর হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছিলেন যে জামায়াতে ইসলামী ছাড়াও অনেকগুলো ইসলাম ভিত্তিক দলের সাথেই তারা এখন আলোচনা করেছেন, কারণ তারা চান তাদের ভোট এক বাক্সে থাকুক। কিন্তু এর পরপরই বিএনপির সাথে তার বৈঠকের খবর এলে অনেকে এটিকে নির্বাচনী কৌশল কিংবা প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের মধ্যকার রশি টানাটানি হিসেবে মন্তব্য করেছেন। এর মধ্যে 22 জানুয়ারি খেলাফত মজলিসের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন ছোট বড় ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও বিএনপি যোগাযোগ রক্ষা করে চলছে বলে দলের নেতারা ইঙ্গিত দিয়েছেন। বিএনপি যে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল তখনই বিএনপি অঙ্গীকার করেছে যে বিএনপি নির্বাচনের মাধ্যমে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও যারা আন্দোলনে ছিল তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। কিন্তু জামায়াত তো হুট করে 5 আগস্টের পর থেকে চিন্তা চেষ্টা তদবির শুরু করেছে, বলছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এদিকে খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ও নিজামে ইসলাম সহ কয়েকটি দল ছাড়াও ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোর উপর প্রভাব আছে এমন কয়েকজন ব্যক্তিত্বের সাথেও ধারাবাহিক বৈঠক করে আসছে জামায়াত ইসলামী। দলটির নেতারা বরাবরই ইঙ্গিত দিয়ে আসছিলেন যে একটি সম্ভাব্য নির্বাচনী জোট করতে তাদের তৎপরতা চলছে। আমরা মনে করি প্রতিযোগিতার মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই নির্বাচনকে সামনে রেখে যারা যেভাবে চেষ্টা করুক তাতে আমরা খারাপ ভাবে দেখি না। হয়তো আমাদের আমিরের পরপরই বিএনপি মহাসচিব ইসলামী আন্দোলনের সাথে আলোচনাটা বেশি হবে। বিবিসি বাংলাকে বলছিলেন জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, ইসলামী দলগুলোর সাথে জামায়াতের আলোচনা অব্যাহত আছে এবং এ নিয়ে জামায়াত একটি দীর্ঘ প্রতিক্রিয়ায় আছে। তবে তাই বলে দলগুলোর সাথে অন্য কেউ কথা বলতে বা কোনো বিষয়ে একমত হতে পারবে না এমন কোনো কথা নেই। বিএনপি জামায়াতে দলভিত্তিক দলগুলোকে সাথে রাখতে রশি টানাটানিতে জড়িয়ে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার আকন্দ বলেন তার ধারণা রশি টানাটানি হবে না। বিভিন্ন পক্ষ আলোচনা করাটা অস্বাভাবিক কিছু নয়, নির্বাচন ও রাজনীতিতে এগুলো স্বাভাবিক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সময় এলে জানা যাবে বলেছিলেন তিনি। বিশ্লেষকরা অনেকে মনে করেন সামনে যখনই নির্বাচন হোক সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত। সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এর মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। এমন পরিস্থিতিতে ইসলামপন্থী, অ্যান্টি আওয়ামী লীগ ও ভারত বিরোধী হিসেবে পরিচিতরাই ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হবে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠন হলে তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে। ধারণা করা হচ্ছে যে এমন পরিস্থিতিতে বিএনপি হয়তো চিন্তা করতে পারে যে ইসলামপন্থী বা ধর্মভিত্তিক সব দল যেন তাদের বিরুদ্ধে চলে না যায় কিংবা এসব দলগুলো এক হয়ে যেন বিএনপির বিরুদ্ধে নির্বাচনে না থাকে। আবার বিএনপির অনেকে মনে করেন আন্দোলনকারী ছাত্ররা নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রশ্ন আসলে জামায়াতের দিকেই হেলে পড়তে পারে। সব মিলিয়ে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা হলে এবং ছাত্ররা দল গঠন করলে উভয় পক্ষেরই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সে কারণে বিএনপি নেতৃত্ব চাইছেন ইসলামপন্থীদের একাংশ অন্তত যেন নির্বাচনে বিএনপির সাথেই থাকে। আওয়ামী লীগ শাসনামলের বড় অংশ জুড়ে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে জামায়াতে ইসলামী ছাড়াও বেশ কয়েকটি ইসলামপন্থী দল সক্রিয় ছিল। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলেছেন, ভোট এলেই ধর্ম আর জোটের গুরুত্ব বেড়ে যাওয়া বাংলাদেশের নির্বাচনের আগে সবসময় দেখা যায় এবং এবারেও সেই তৎপরতা শুরু হয়েছে বলে মনে করেন তিনি।
ধর্মভিত্তিক ছোট ছোট দলগুলো হয়তো তেমন ভোট নেই, কিন্তু তারা যখন বড় দলের সাথে যুক্ত হয় তখন তার একটা গুরুত্ব তৈরি হয়। তাছাড়া জোট ভারী করার একটা প্রতিযোগিতাও সবসময় হয়ে আসছে, সেটাই এখন বিএনপি ও জামায়াতের মধ্যে দেখা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশ ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহারের একটা চেষ্টা কিন্তু অনেক কাল ধরেই হয়ে আসছে, বলছিলেন তিনি। প্রশ্ন ফাঁস কাণ্ডের আবেদ আলী ও সাবেক সচিব মহিবুলকে গ্রেপ্তারের আবেদন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক ও প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আদালত। মহিবুল হককে তিনি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামী ৩রা ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। মহিবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আর আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আলামিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।